নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী মোহনলাল গঙ্গোপাধ্যায়ের লেখা বাবুইয়ের অ্যাডভেঞ্চার, আজকের তৃতীয় পর্ব। কাল বিশ্বকর্মা পুজোর ছুটি গেছে। ববাই আর আমি দুপুর বাজতে না বাজতেই চনচনে রোদ মাথায় করে ঘুড়ি লাটাই নিয়ে ছাদে উঠেছিলাম। ববাই ধরেছিল লাটাই আর আমি হাতে করে সুতো ধরে ঘুড়ি ওড়াচ্ছিলাম, কখনো লাট মেরে, কখনো টান মেরে, যখন যেরকম দরকার। ববাই অবাক হয়ে আমার ঘুড়ি ওড়ানো দেখছিল। যতক্ষণ না সন্ধ্যার ছায়ায় চতুর্দিক অন্ধকার হয়ে গিয়েছিল ততক্ষণ কোনো মতেই নিচে নামিনি। মা জলখাবারের জন্যে ডাকতে পাঠিয়েছিলেন। আমি বলে দিলুম, আমাদের এখন সময় নেই। শেষে মা যখন রেকাবিতে করে আমাদের দুজনের জন্যে জলখাবার সাজিয়ে ছাদে উঠে এলেন, তখন আমার বসেদের বাড়ির তপনের সঙ্গে দারুণ প্যাচ চলেছে। তখন কি আমাদের খাবার সময় আছে? মা বললেন, খেয়ে নে শিগগির। আমার মুখ তখন আকাশের দিকে। বললুম, ওইখানে পাঁচিলের ধারে রেখে যাও মা, আমরা খাবোক্ষণ। মা বললেন, মনোহরা এনেছি, তোর যা ভালো লাগে দেখ। তখন কি দেখবার সময় আছে? তপনের পেট কাটা ঘুড়ি আমার লাল সাদা ময়ূরপঙ্খীর ঘাড়ে এসে পড়েছে। আমি অল্প অল্প টিপ ধরে লাট ছেড়ে যাচ্ছি। এখন অন্যমনস্ক হলেই সর্বনাশ। মা ওদিকে রেগে গিয়ে চেঁচাচ্ছেন, তুই না হয় না খেলি, বাবাই তুমি বাচ্চা এদিকে এসো তো, হাত ধুয়ে একটু মিষ্টি খাও, ও দস্যি ছেলের কথা শুনো না। মা, তুমি জ্বালালে দেখছি, রেখে যাও না খাবার। এই বাবাই, খবরদার, তুই লাটাই ছাড়িস নে। দেখছিস না কীরকম গোত্তা মেরে আসছে তপনের পেট কাটা, সুতো দিয়ে যাবি আমায়। মা বিরক্ত হয়ে খাবার রেখে চলে গেলেন। তপনের ঘুড়ি কেটে এক হাতে সুতো ধরে অপর হাতে একটা সিঙাড়া ধরে কামড় দিয়েছি। সঙ্গে সঙ্গে একদিক থেকে একটা চাঁদিয়াল, অন্যদিক থেকে একটা চৌখুপি এসে পড়ল। সেদিন কখন যে কীরকম করে জলখাবার খাওয়া শেষ করেছি তা আর মনে নেই। মনোহরার স্বাদটাও বেবাক ভুলে গেছি। আকাশের শোভাটা কাল যা খুলেছিল, যেন একটা স্বপ্নের রাজ্য। কত রকম রঙের ঘুড়ি, লালেতে, নীলেতে, সবজেতে, সাদায় মিশে আকাশ ভরে যেন রঙের বান ডাকিয়ে দিয়েছিল। যেদিকে তাকাই, গাছের ডালে, ছাদের পাঁচিলে, টেলিগ্রাফের তারে, বাঁশের ডগায়, সব জায়গাতেই ঘুড়ি। শেষে চোখে পড়ল যেখান দিয়ে কারেন্ট আসে, ট্রামের সেই র্যাফের মতো শিকটায় একটা চমৎকার দুতে বেগনি রঙের ঘুড়ি জড়িয়ে পতপত করতে করতে চলেছে। ঘুড়ির রঙে রঙে সমস্ত শহর যেন রঙিন। আমার হাতও কাল আশ্চর্য রকম খুলে গিয়েছিল। সামনে, পিছনে, ডাইনে, বাঁয়ে যে কেউ আমার ঘুড়ির সঙ্গে প্যাচ লাগাতে আসছিল। কেউ আমার কাছে পেরে উঠছিল না। ঘুড়ির পর ঘুড়ি কাটতে কাটতে আমার ময়ূরপঙ্খীটা দিগ্বিজয়ী বীরের মতো আকাশের এ কোণ থেকে ও কোণ পর্যন্ত যখন আনাগোনা করছিল, তখন বোধহয় ছাদে ছাদে সারা পড়ে গিয়েছিল। কার ওই ময়ূরপঙ্খী? কেমন করে ওটাকে হারিয়ে দেওয়া যায়? একসঙ্গে 4-5টা ঘুড়ি আমার সুতোর ওপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করছিল, কিন্তু প্যাচ লাগাবার সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেকের সুতো যেন কোন জাদু বলে কেটে যাচ্ছিল। আমার সুতো কাটছিল এত কম যে তা ধর্তব্যের মধ্যেই নয়। বাবাই ঘন ঘন বাহবা দিয়ে উঠছিল। আমিও বিজয়গর্বে আত্মহারা হয়ে উঠেছিলাম। এমনি করে ঘুড়ির রঙিন জগতে কালকের দিনটা কেটেছে। নিজেকে পরম বীর বলে মনে হয়েছে আমার তুল্য আর কেউ নেই। ক্ষুদ্র ববাইয়ের দিকে তাকিয়ে তার বিস্ফারিত চোখের দিকে দৃষ্টিপাত করে মনে হয়েছে সারা দুনিয়ায় বুঝি অমনি মুগ্ধ বিস্মিত নেত্র আমার দিকে মেলে দিয়েছে। কিন্তু আজ, কালকের অমন নির্ভেজাল বিজয়, জয়োল্লাস যে এমন করে মিইয়ে যাবে কে জানত। বেলা 3টের সময় লাটাই ঘুড়ি নিয়ে ছাদে উঠেছিল। বাবাই তখনও আসেনি। পয়লা আশ্বিন। পয়লা আশ্বিনের আজব তত্ত্বটার ওপর একটু চোখ বোলাতে বসলুম। প্রথম পৃষ্ঠাতেই একটা লেখা বেরিয়েছে, হায় রে মোদের শিশুর দল। পড়তে শুরু করে দিলুম।
পড়তে পড়তে মাথা হেঁট হয়ে গেল, রক্ত গরম হয়ে উঠল, শরীরের লোম খাড়া হয়ে উঠল। গতকালকের বিশ্বকর্মা পুজোর ঘুড়ি উৎসবকে উপলক্ষ করেই লেখা। লেখক জ্বালাময়ী ভাষায় লিখে যাচ্ছেন, এই দেশের ছেলেরা অন্য দেশের ছেলেদের তুলনায় কত প্রাণহীন, কত ভীরু, কত বোকা, কত নিরুৎসাহ, নিষ্পন্দ, ঘরকুনো, ছাদকুনো। আমাদের ছেলেরা স্কুলের লেখাপড়ার পর যখন ছুটি পায় তখন ঘুড়ি উড়িয়েই সময় কাটিয়ে দেয়, না হলে লাট্টু বা মার্বেল, বড়জোর ফুটবল, হাডুডুডু, অনেকে তো আবার বই খুলেই বসে। এদিকে অন্য দেশের ছেলেরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে বন্দুক কাঁধে শিকার করে বেড়ায়, সমুদ্রের মাঝে ঝাঁপ খেয়ে বেড়ায়, মারামারি লাঠালাঠি করে, কেউ চড়ে এরোপ্লেনে, কেউ বিদেশগামী জাহাজে, কেউ করে সার্কাস, কেউ হয়তো বাড়িঘর ছেড়ে একাই পালিয়ে যায় দেশ ঘুরতে। পড়তে পড়তে আমার সমস্ত শরীর আগুনের মতো গরম হয়ে উঠল। সেই সময় বাবাই ছাদে আসতেই আমি বলে উঠলুম, না, একটা কীর্তি করে এদের না দেখালে আর চলে না দেখছি। বাবাই বললে, কী কীর্তি বাবুইদা? আমি বললুম, অ্যাডভেঞ্চারে আমায় আবার বেরোতে হবে বাবাই, যে যতই বাধা দিক। আমি বেশ বুঝছি, আমাদের ছেলেদের এই দুর্নাম ঘোচাবার কর্ণধার যদি কেউ হয় তো সে আমি। বাবাই বললে, কিসের দুর্নাম? দুর্নাম নয়, এই দেখ না আজব তত্ত্বে কী লিখেছে। বলে কাগজটা তার দিকে এগিয়ে দিলুম। বাবাই বললে, তুমি বড় বাবুইদা। খানিকটা তাকে পড়ে শোনাতে বাবাই বলে উঠল, কেন বাবুইদা, তুমি বাংলাদেশের এত বড় হিরো থাকতে কি করে এদেশের এত নিন্দে হয়? তুমি ওদের কাগজে তোমার নাম পাঠিয়ে দাও, বুঝু করা। এত বড় অ্যাডভেঞ্চার করে এলে তুমি, তারপর কাল এক হাতে কত কত ঘুড়ি কেটে দিলে। কেন, ঘুড়ি ওড়ানো কি চারটিখানি কথা হলো? আসুন না আজব তত্ত্বের লেখক মশাই, তোমার সঙ্গে প্যাচ খেলতে। আমি তাকে থামিয়ে দিয়ে বললুম, না রে বাবাই, তুই বুঝছিস না, আমায় একটু ভাবতে দে, আমায় আরও বড় অ্যাডভেঞ্চার করতে হবে। বলে আমি পাঁচিলের এক কোণে বসে পড়লুম। বাবাইও আমার পাশে লাটাইটা কোলে করে বসল। বিশ্বকর্মা পুজোর পরের দিন তো, নির্মেঘ আকাশ, আজও আকাশ ঘুরিতে ঘুরিতে ছেয়ে গিয়েছিল। আজব তত্ত্বের লেখাটার কথাই ভাবছিলুম, কিন্তু সেখান থেকে আমার মনটা মাঝে মাঝে আকাশ রাজ্যে ঘুড়ির সুতো বেয়ে প্যাচের রাজ্যে পৌঁছে হঠাৎ খেই হারিয়ে ফেলছিল। মাকড়সার জালে যেমন মাছি আটকা পড়ে, ওই আকাশ বেড়া ঘুড়ির সুতোর জালের মধ্যে আমারও মনটা মাঝে মাঝে নিঃসহায়ভাবে আটকা পড়ে যাচ্ছিল। প্রাণপণে তাকে আবার টেনে বার করে আনছিলুম। মাথার ওপর চতুর্দিক থেকে ফরফর শব্দে নানান ঘুড়ি ডেকে বেড়াচ্ছিল, যেন তারা সবাই আমাকে আজ প্যাচ খেলবার জন্যে ডাক দিতে এসেছে। থেকে থেকে মনে হচ্ছিল, কালকের মতো আজও একবার আমার ক্ষমতাটা দেখিয়ে দিই। কিন্তু আজব তত্ত্বের সেই লেখাটার কথা মনে পড়তেই দৃঢ় স্বরে বলে উঠছিলাম, না, আর নয়, ঘুড়ি উড়িয়ে আর নিজেকে খাটো করব না। আকাশের দিকে চেয়েই ভাবছিলুম, সেখানে ঘুড়ির ঝাঁক ক্রমেই বেড়ে চলল। প্যাচের পর প্যাচ খেলা হতে লাগলো। এদিকে ওদিকে ঘুড়ি কেটে পড়তে লাগলো ঝরা পাতার মতো। এমন সময় সেই মতলবটা এলো আমার মাথায়। আজব তত্ত্ব মুড়ে আমি উঠে দাঁড়ালুম। বাবাইকে বললুম, বাবাই, আমি চললুম, আমায় এখনই অ্যাডভেঞ্চারে বেরোতে হবে। যা করতে যাচ্ছি তোমায় এখন তা বলা যাবে না, বললে তুমি হয়তো আটকে উঠবে। যাই হোক, ব্যাপারটা তুমি গোপন রেখো, মনে রেখো তুমি আমার সেক্রেটারি। বাবাইয়ের দেখতে দেখতে মুখটুক লাল হয়ে উঠল। সে বলল, সত্যি তুমি অ্যাডভেঞ্চারে যাচ্ছ বাবুইদা? হ্যাঁ রে, সত্যিই তো। বলো না, কী ভাবলে এতক্ষণ? আমি একটুও আটকে উঠব না। এখন আর সময় নেই, আমি চললুম। তুই ছাদ থেকে যখন দেখতে পাবি আমি গলি পেরিয়ে চলে গেছি, তখন আমার লাটাই ঘুড়িগুলো চুপি চুপি আমার ঘরে রেখে দিয়ে বাড়ি চলে যাস। ব্যাস, আর তোকে কিছু করতে হবে না। বলে আমি নিচে নেমে গেলুম। মা রান্নাঘরে ছিলেন। বাবার শুনেছিলুম বাইরে কোথায় নেমন্তন্ন ছিল, সেখানেই হয়তো গেছেন। তার কোনো সাড়া পেলুম না। জুতো জোড়াটা পায়ে লাগিয়ে বেরিয়ে পড়লুম। মনে মনে ভাবতে ভাবতে চললুম, শহর শুদ্ধ লোককে আমার কীর্তি দেখিয়ে আজ অবাক করব। আমাদের ছাদের দিকে
চট করে দেখে নিলুম একবার। পাঁচিলের ওপর দিয়ে চোখে পড়ল, মুখে একটা আঙুল ঠেকিয়ে বাবাই দাঁড়িয়ে আছে। রাস্তার মোড়ে একটা দোকান, সেখান থেকে শক্ত দেখে খানিকটা দড়ি কিনলুম। তারপর উঠে বসলুম দমদম ক্যান্টনমেন্টের একটা বাসে। বাসে বিশেষ ভিড় ছিল না। যারা যাচ্ছিলেন তাদের মধ্যে কেউই জানে না যে আমি বাবুই, বাংলাদেশেরই ছেলে। অসীম সাহসে ভর করে এক অ্যাডভেঞ্চারে চলেছি। ইংরেজ শাসিত রাজ্যে তাদের ধারণা পরাধীন বাঙালিরা বুঝি কিছুই পারে না, যা কিছু পারে শুধু ইংরেজরাই আর তাদের ছেলেরা। বাঙালি ছেলেরা ঘরকুনো, মিনিমুখ, মিনমিনে। আচ্ছা আচ্ছা, এ ধারণা ভাঙবে, আজই ভাঙবে। পৌঁছতে দাও আমাকে একবার দমদমায়। সামনের সিটে আমারই বয়সী একটি ছেলে তার বাবার সঙ্গে চলেছে। ছেলেটির অপরাধ, সে জানালা দিয়ে হাত বাড়িয়েছিল রাস্তার ধারের একগুচ্ছ পাতা ছেড়বার জন্যে। সে কি বকুনি তার বাবার! আমার ভারী একটা কৃপা হতে লাগলো সেই বাবাটির ওপর। উনি জানেনই না ওর ওই ছেলের মধ্যে কি সম্ভাবনা লুক্কায়িত আছে। হলোই না হয় বাঙালি, এ যুগের ছেলে তো। বাবাদের আমলে আজব তত্ত্ব ছিল না, আমাদের যুগে আছে আজব তত্ত্ব। আজব তত্ত্ব জোগাচ্ছে আমাদের উদ্দীপনা, কল্পনা, অনুপ্রেরণা। আমাদের রুখবে কে? মনে হলো এই বাসটা যেমন জোরে ছুটেছে, আর একটু জোরে ছুটলেই একে ভেবে নেওয়া যেতে পারত একখানা এরোপ্লেন 150 মাইল বেগে আকাশ দিয়ে উড়ে চলেছে। তাহলে কি আর আমি এতক্ষণ বাসের মধ্যে বসে থাকতুম? এই দড়ি নিজের কোমরে শক্ত করে বেঁধে বাসের পিছন দিয়ে ঝুলিয়ে দিতুম নিজেকে শূন্যে। ঝড়ের বেগে উড়ে চলতুম শহরের মাথা দিয়ে, উঁচু উঁচু বাড়ি, মন্দির, গির্জে, মিনার, গাছপালার ওপর দিয়ে। নিচের মানুষ অবাক হয়ে হা করে দেখত আমার দিকে, আর ভাবত এ আবার কে, বাঙালি নাকি? তখন ওই ভীরু ভীরু বাবাগুলি কি বলতেন? ওই যে একজন যিনি ছেলের হাত টেনে বাসের মধ্যে ঢুকিয়ে নিলেন। সত্যি কথা বলতে কি, এই তো আমার মতলব। আজ দমদমায় চলেছি এই মতলবই হাসিল করবার জন্যে। দমদমায় এসে পৌঁছল আমাদের বাস। চললুম হাঁটতে হাঁটতে, যেখান থেকে উড়োজাহাজ ওড়ে সেই মাঠের দিকে। মাঠে পৌঁছে দেখি 2-3টে উড়োজাহাজ মাঠের ওপরেই ঘুরে ঘুরে উড়ে বেড়াচ্ছে। ওরা শিখছে বোধহয়। এখানে এরোপ্লেন চালানোর স্কুল আছে। দূর আকাশ দিয়ে ফুটকির মতো একটা উড়োজাহাজ আসছে মাঠের দিকে, হয়তো নামবে বলে। আর একটা মাঠে দাঁড়িয়ে তৈরি হচ্ছে ওড়বার জন্যে। হাতে আমার দড়ি, মুঠোর মধ্যে শক্ত করে ধরা। যখনই গো গো করে উঠবে ওর পাখা, তখনই ছুট দেব ওর দিকে। দড়ি ছোড়া অভ্যেস আছে, ওর লেজে দড়ির ফাঁস লাগাতে অসুবিধে হবে না। কোমরে আমার বাধা থাকবে দড়ি, কাজেই কেউ যদি বাধা না দেয় তাহলে এরোপ্লেনের পিছনে ঝুলতে ঝুলতে আমিও উঠব শূন্যে। তারপর যে কি হবে তা ঠিক জানি না, তবে মনে হয় ঝুলেই থাকব, কারণ দড়ি সহজে ছেড়বার নয়। ওই রকমভাবে ঝুলতে ঝুলতে আকাশের মধ্যে দিয়ে 150 মাইল বেগে ছুটে চলতে কেমন লাগবে তাও জানি না। কিন্তু উড়োজাহাজ আমায় নিয়ে যখন সারা কলকাতা শহরের ওপর দিয়ে ঘুরতে থাকবে, আর হাজার হাজার লোক আমাকে ওই অবস্থায় দেখে শিউরে উঠবে, তারপর উড়োজাহাজ শহর ঘুরে এসে এখানকার মাটিতে নামবে, আর আমার চারিদিকে দলে দলে লোক ঘিরে আসবে। তারপর সবাই জানবে আমি বাবুই ইচ্ছে করেই এই অ্যাডভেঞ্চার করেছি। খবরের কাগজের পাতায় পাতায় আজব তত্ত্বে তো বটেই, আমার এই আশ্চর্য সাহসের কথা সগৌরবে ছাপা হবে। তখন আমার অবস্থাটা যে কী রকম হবে এ যেন আমি চোখের সামনে বায়োস্কোপের মতো দেখতে পাচ্ছিলুম। চুপটি করে দাঁড়িয়ে আছি দড়ি হাতে। দেখতে হবে কারোর যাতে কোনো রকম সন্দেহ না হয়। সন্দেহ হলেই মুশকিল। লোকের চোখে ধুলো দিয়ে কাজটা হাসিল করতে হবে। ফুটকির মতো যে উড়োজাহাজটা দূরের আকাশে উড়ছিল, আস্তে আস্তে সেটা এসে মাটিতে নামল, নেমে চলে গেল হ্যাঙ্গারের মধ্যে জিরোতে। তারপর দেখলুম একজন লোক মাথায় মুখোশ পরে, চোখে একজোড়া প্রকাণ্ড চশমা এঁটে উড়োজাহাজের কাছে চলেছেন। বুঝলুম ইনি জাহাজ চালাবেন। এইবার আমার প্রস্তুত হবার সময়। স্বপ্ন এইবার সফল হবে। উদগ্র হয়ে অপেক্ষা করছি কখন গো গো শব্দ ওঠে পাখার। ফাঁসটা হাতের মুঠোয় বাগিয়ে ধরা, নিঃশ্বাস একদম বন্ধ। এমন সময় আমার পিছন থেকে এই যে রে, এই যে পাওয়া গেছে,
এদিকে আয় বলে কারা চিৎকার করে উঠল। পিছন ফিরে তাকাতে না তাকাতে 2-3 জন লোক হুড়মুড় করে এসে আমায় ধরে ফেললে। মনে মনে ভাবলুম, সর্বনাশ, তবে তো এরা আমার মতলব টের পেয়ে গেছে দেখছি। হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করলুম, কিন্তু যেরকম চেপে ধরেছে ছাড়াতে পারলুম না। এদিকে উড়োজাহাজটা ভো ভো করে গর্জন করে উঠল। তাদের মধ্যে একজন লোক বলে উঠল, ভাবছ ফাঁকি দিয়ে পালাবে? সেটি হচ্ছে না। আমি আমতা আমতা করে বললুম, আগে আমি তো পালাতে চেষ্টা করিনি। তিনি ধমকে উঠে বললেন, পালাওনি তো কি? তবে কি এখানে হাওয়া খেতে এসেছ? ওসব হচ্ছে না, তোমাকে আমরা সহজে ছাড়ছি নে। আমি বললুম, না মশাই, আমি পালাতে আসিনি, আবার এইখানেই তো এসে পড়তে হতো আমাকে, যে তোমার কোথায়? লোকটা বলে উঠল, তা তো হতোই, পালে কি আর নিষ্কৃতি পেতে? ধরা পড়তেই হতো। আর হেডমাস্টার মশাইও অত সোজা লোক নন, তোমার জন্যে হলদেকুটিতে বসে আছেন, চলো না একবার, হবে। বুঝলুম হেডমাস্টার মশাই শুদ্ধ আমার কীর্তি শুনেছেন, কিন্তু এত তাড়াতাড়ি কি করে খবরটা রটে গেল ভেবে অবাক হলুম। হেডমাস্টার মশাই যে সোজা লোক নন তা আমি বিলক্ষণই জানতুম, কিন্তু তাই বলে তার ভয়ে জড়সড় হয়ে থাকব এই বা হয় কি করে? বুক ফুলিয়ে বললুম, চলুন না হেডমাস্টার মশাইয়ের কাছে, ভয়টা কিসের? এরোপ্লেনটা দুবার লাফিয়ে সামনের দিকে ছুটে গেল, তারপর হুশ করে উঠে পড়ল আকাশে। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে এদের সঙ্গে চললুম। মিনিট 15 হেঁটে আমরা যেখানে এসে উপস্থিত হলুম তার সামনেই রয়েছে একটা বাড়ি, তার হলদে রঙের গেট, হলদে রঙের দেয়াল। বুঝলুম এইটিকেই হলদেকুঠি আখ্যা দেওয়া হচ্ছিল। আশ্চর্য লাগলো ভেবে, কেমন করে আমার সন্ধান সুলুক পেয়ে আমাদের স্কুলের হেডমাস্টার মশাই দমদমার এই হলদেকুঠিতে এসে আমার খোঁজে বসে আছেন। আমাদের দেখতে পেয়ে দোতলার বারান্দা থেকে একজন বাবরি চুলওয়ালা ভদ্রলোক প্রায় ছুটতে ছুটতে নেমে এলেন, কিন্তু আমায় দেখেই, আরে দূর, এ কাকে নিয়ে এলি, এ তো বোচকা নয় বলেই ধপ করে একটা চেয়ারে বসে পড়লেন। তার বসার ভঙ্গি দেখেই বুঝলুম ইনি কারোর জন্যে বা কিছুর জন্যে অত্যন্ত উত্তেজিত হয়ে অপেক্ষা করছিলেন। এখন সেটা না ঘটায় অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন। আমি বাবরি চুলো হেডমাস্টারের দিকে খানিকটা অবাক হয়ে তাকিয়ে রইলুম, কিছুই বুঝতে পারলুম না। ইনি তাহলে হেডমাস্টার মশাই, যিনি বোচকা নামক আমারই মতো কোনো ছেলেকে ধরতে পাঠিয়েছেন? বোচকাটি কে? আমারই মতো অ্যাডভেঞ্চারের ভক্ত কেউ নাকি? বোচকা পালিয়েছেই বা কেন? এসব প্রশ্নের জবাব হেডমাস্টার মশাইয়ের মুখের দিকে তাকিয়ে কিছুই পেলুম না। শুধু বুঝলুম ভুল করে এরা আমায় ধরে এনে আমার অমন প্রায় পেকে আসা অ্যাডভেঞ্চারটিকে কাচিয়ে দিয়েছে। যে লোকটি আমায় ধরে এনেছিলেন তিনি 32 পাটি দাঁত বার করে বললেন, বড় ভুল হয়ে গেছে, আপনাকে ঠিকমতো চিনতে পারিনি। তার বোকার মতো হাসি দেখে আমার ভারী রাগ হলো। বললুম, চিনতে পারেননি বলে অচেনা লোককে ধরবেন? আপনি বোচকাকে চোখে দেখেছেন কখনো? তিনি বললেন, না, কখনো দেখিনি। আমি বললুম, তবু তাকে ধরতে বেরিয়েছিলেন, আবার এখন না পেরে হাসছেন, এটা কি হাসবার জিনিস হলো? তিনি তখন মুখ কাচুমাচু করে বললেন, আগে উনি আমাদের পাঠিয়েছিলেন বলে হেডমাস্টার মশাইকে দেখালেন। বাবরি চুলো হেডমাস্টার আমতা আমতা করে বললেন, মাপ করবেন, এরা আপনাকে চিনত না, শুধু আপনার হাতে দড়ি দেখে ভুল করে নিয়ে এসেছে। আমি বললুম, দড়ি দেখে? কেন, দড়িতে কী দোষ করলো? না না, দোষ আর কি, বোচকাও দড়ি নিয়ে পালিয়েছিল কি না তাই। আশ্চর্য তো, বোচকাও তাহলে দড়ি নিয়ে পালিয়েছিল আমারই মতো? কী উদ্দেশ্য? সেও কি আমারই মতো দড়ির ফাঁস বেঁধে এরোপ্লেনের ল্যাজের সঙ্গে ঝুলে শহর, মাঠ, নদীর ওপর দিয়ে উড়ত নাকি? সেই লোকটি হেডমাস্টারকে বলে উঠল, আপনি তো বলে দিলেন মশাই, দড়ি হাতে ছেলে, দুষ্টু চেহারা, বেশি দূরে যায়নি, এখন মিলিয়ে দেখে নিন না মিলছে কি না। হেডমাস্টার মশাই অপ্রস্তুত হয়ে গেলেন, কি উত্তর দেবেন ভাবছেন। আমি বললুম, কী হয়েছে বলুন তো ব্যাপারটা। তিনি বললেন, ব্যাপারটা হচ্ছে আজ কদিন ধরে এখানকার নানা স্কুলে মিলে স্পোর্টস হচ্ছে, নানা রকমের স্পোর্টস। সব জায়গায় যা হয়, যেমন দৌড়নো, লাফানো, সাঁতার, তীর ছোড়া, ঘোড়দৌড়, বন্দুক ছোড়া, বর্ষা ছোড়া, এসব তো আছেই। তাছাড়া আছে এ তল্লাটের সেরা স্পোর্টস, লঙ্গর ছোড়া। আমি অবাক হয়ে বললুম,
লঙ্গর ছোড়া? সে আবার কি? ওটা একটা নতুন খেলা, এদিকে খুব চলে। দড়ির মাথায় ফাঁস করে ছুঁড়ে মারতে হয়। তা ব্যাপার হয়েছে কি, আমাদের এই দড়ি ছুরিয়েকে আজ পাওয়া যাচ্ছে না, আর সেই জন্যে তাকে খুঁজতে গিয়ে আমাকে ধরে এনেছেন। তা তো বুঝলুম, কিন্তু তার মতো দড়ি ছুঁড়িয়ে কি আপনাদের আর কেউ নেই? আমাদের কেন, এ তল্লাটেই নেই। তবে পালালো কেন, সেটাই তো বুঝতে পারছি না। ওরে, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে কি শুনছিস? বোচকাকে খুঁজতে হবে না? যা, এখনই যেখান থেকে পারিস খুঁজে আন। লোকগুলো পিটটান দিতে আমি বললুম, যদি কিছু মনে না করেন, এই লঙ্গর ছোড়া জিনিসটা কি আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলবেন? আমি কলকাতায় থাকি কি না, এদিককার ব্যাপারগুলো জানি না। হেডমাস্টার মশাই বললেন, এই অঞ্চলে প্রচুর পুকুর ডোবা আছে তো, সেই কারণে এখানে খেলাটা খুব হয়। জলের মাঝখানে তক্তা হোক বয়া হোক, একটা কিছু দড়ি দিয়ে বেঁধে ভাসিয়ে রাখা থাকে। সেই বয়ার মাথায় গোজা থাকে একটা নিশেন বা ওই রকম কিছু। পুকুর পাড়ে দাঁড়িয়ে লঙ্গর ফেলে নিশেনটাকে জিতে নিতে হয়। আমি বললুম, শুনে মনে হচ্ছে খেলাটা এমন কিছু শক্ত নয়, বোধহয় আমিও পারবো। যাই হোক, আজকের খেলায় না জিতলেই কি আপনাদের নয়? হেডমাস্টার মশাই বললেন, এই তল্লাটে সব স্কুল মিলে যে কম্পিটিশন চলেছে এ কয়দিন, তাতে আমাদের স্কুল পয়েন্টে ফার্স্ট যাচ্ছে। আজ শেষ দিন, আজ বাকি শুধু তীর ছোড়া আর লঙ্গর ছোড়া। আজকে জিততে পারলেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। আমাদের তীরন্দাজ কেউ ভালো নেই, ওটাতে আমরা হেরে যাব জানি, কিন্তু আমাদের আজকের জিত নির্ভর করছে ওই বোচকা ছোড়াটার ওপর। এদিকে বিপদ দেখুন, এখনও সে এসে হাজির হয়নি। তার বাড়িতে লোক পাঠিয়েছিলুম, তারা বললেন আজ ভোরবেলা বাড়িতে ঝগড়াঝাটি করে গলায় দড়ি দেবে বলে ভয় দেখিয়ে একটা দড়ি নিয়ে কোথায় সে পালিয়ে গেছে। এই তো কাণ্ড, অথচ বাড়ি থেকে আগে কিছুই আমাদের জানানো হয়নি। গলায় তো আর সে সত্যিই দড়ি দিচ্ছে না, নিশ্চয়ই কোথায় লুকিয়ে আছে, কিন্তু এত বেলায় এখন কোথায় তার খোঁজ করি? চারিদিকেই লোক পাঠিয়েছি, খুঁজছে তাকে, সবাই তাকে চেনে না, তাই আপনার হাতে দড়ি দেখে কেমন করে ভুল হয়ে গেছে। আমি বললুম, সত্যিও গলায় দড়ি দিতেও পারে, যেরকম ছেলে শুনছি। মোটামুটি ওর আশা ছেড়ে দিন। ধরুন যদি আজ সে নাই আসে, তাহলে কি হবে? হেডমাস্টার মশাই বললেন, তাহলে হবে আমার মাথা আর মুন্ডু। নন্দীদের স্কুল এবছর চ্যাম্পিয়ন হয়ে যাবে। আমি বললুম, এক কাজ করুন, বোচকার কথা আর ভাববেন না, আমাকে আজই এখনই আপনাদের স্কুলে ভর্তি করে নিন। আমি এই লঙ্গরছোড়ার কম্পিটিশনটায় নাম দেব, দয়া করে আমার নামটা পাঠিয়ে দিন। হেডমাস্টার মশাই অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন, খানিক থেমে বললেন, আপনার কি লঙ্গর ছোড়ায় ভালো হাত আছে নাকি? আমি প্রশ্নটাকে চাপা দিয়ে বললুম, আমাকে আর আপনি বলে ডাকবেন না। হেডমাস্টার মশাই মাথা নেড়ে বললেন, তা বেশ, কিন্তু স্কুলে ভর্তি হতে গেলে তোমার অভিভাবকের মত চাই যে। আমি বললুম, অভিভাবকের মত আমি কাল সকালেই আপনাকে এনে দেব, আমাকে স্কুলে নিয়ে নিন। তা বেশ, তোমার যখন এত ইচ্ছে। শুধু বেশ নয়, দড়ি ছোড়ার কম্পিটিশনে আমায় যোগ দিতে দিন। তা দিতে পারো, অনেকেই তো দিচ্ছে, কিন্তু এই বলে রাখলুম, আমাদের আশা ভরসা ওই বোচকা, ওর জোড়া এ তল্লাটে নেই। এদিকে সময় তো হয়ে এলো, আচ্ছা মুশকিলে ফেললে ছোড়াটা। যাই, গিয়ে দেখে আসি খেলার জায়গাতে এসে পড়েছে কিনা, বলে সেখান থেকে উঠে গেলেন। 5 মিনিটের মধ্যেই স্কুলে ভর্তি হয়ে পড়া গেল। তারপর ছুটলুম খেলার জায়গায়। হেডমাস্টার মশাই যাবার আগে ড্রিল মাস্টারের কাছে আমায় দিয়ে গিয়েছিলেন। তিনি আমায় নিয়ে গেলেন ছেলেদের দলের মাঝখানে। রনেন, দামু, সুবীর, 3 জন ছেলের সঙ্গে তখনই আলাপ হয়ে গেল। এরা সবাই লঙ্গর ছোড়ার প্রতিযোগিতায় যোগ দিচ্ছে। প্রত্যেকের হাতে একটা করে 20 হাত লম্বা নরম পাটের দড়ি। আমার দড়িটা বদলে ওই রকম একটা প্রতিযোগিতার দড়ি দেওয়া হলো। সুবীর বললে, তুমি এর আগে কোনো দড়ি ছোড়ার কম্পিটিশানে নেমেছিলে নাকি? দেখিনি কখনো, তো নামবো কোত্থেকে? রনেন বলল, তবু হেডমাস্টার মশাই তোমার নাম দিয়ে দিলেন। না দিয়ে করেন কি, আমাকে ভুল করে ধরে এনে যে মহা অপ্রস্তুতে পড়েছিলেন, তাই তো শুনলুম তোমায় নাকি উড়োজাহাজের মাঠ থেকে বোচকাভাবে ধরে আনা হয়েছে। হ্যাঁ, হাতে দড়ি ছিল তাই। দড়ি নিয়ে কি করছিলে তুমি? ফাঁস ছুঁড়ে মারবার চেষ্টা করছিলুম এরোপ্লেনের ল্যাজে। কেন, এরোপ্লেন ধরবে নাকি?
উড়োজাহাজের সঙ্গে নিজেকে বেঁধে আকাশে উড়তুম। পারতে, ঠিক পারতুম, এরা নেহাত ধরে আনলো তাই হলো না। উড়োজাহাজের লেজে ফাঁস ছুঁড়ে মারা তো সহজ নয়। ঘুড়ির লঙ্গর অনেক ছুঁড়েছি, কখনো ফসকায় না। এটাও তো তারই মতো, লক্ষ্যে ভুল হতো না। দামু বলল, তা না হয় মানলুম, কিন্তু উড়োজাহাজ থেকে ঝুলতে ঝুলতে ওরা কি মানুষের পক্ষে সম্ভব? সুবীর বললে, ঠিক বলেছিস, ছিঁড়ে পড়ে যেতে পারে, কিংবা ঘেঁষড়ে যেতে পারে, আরও কত কি হতে পারে। আমি বললুম, ঠিক কী হতো তা আমি জানি না, তবে যদি সফল হতুম তাহলে একটা ভীষণ কাণ্ড হতো, তাতে কোনো সন্দেহ নেই। রনেন বলল, তোমার মাথায় এ বুদ্ধি এলো কি করে? কি জবাব দেব ভাবছি, এমন সময় হুইসিল পড়ল। লঙ্গর ছোড়ার প্রতিযোগিতার ডাক পড়েছে। পুকুরের ধারে গিয়ে দেখলুম পুকুরের ঠিক মাঝখানে একটা বড় বয়া ভাসানো। বয়ার গায়ে বড় বড় লোহার কাঁটা, আর বয়ার মাথায় একটা রূপোর নিশেন। বয়ার কাঁটায় ফাঁস লাগিয়ে বয়াকে টেনে এনে নিশেনটাকে দখল করতে হবে। রনেনদের জিজ্ঞেস করলুম, 2-3 দলের ফাঁস একসঙ্গে বয়ার কাঁটায় লাগলে তখন কি হয়? ওরা বলল, তখন একটা টাগ অফ ওয়ার হয়, তাতে যে বা যারা জিততে পারে। মোটের ওপর নিশেনটা পাওয়া যায় নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে। ড্রিল মাস্টার এসে বললেন, শিগগির যাও, তোমরা ইউনিফর্ম পরে এসো। টেন্ট থেকে ইউনিফর্ম পরে বেরিয়ে আসতে চোখে পড়ল পাশেই হেডমাস্টার মশাইয়ের আপিস ঘর। ভাবলুম একবার দেখা করে যাই। ঢুকতে যাচ্ছি, একজন হাত নেড়ে বারণ করলে। একটুখানি উকি মেরে দেখি, সে কি কাণ্ড! 2 চক্ষু রক্তবর্ণ, সজোরে মুঠো পাকানো, বিশ্বস্ত্র বাবরি চুল। ঘরমাক্ত কলেবর হেডমাস্টার মশাই ঘরের মধ্যে কেবল এদিক আর ওদিক পায়চারি করছেন। শুনলুম নন্দীদের স্কুল নাকি ঘুষ দিয়ে আমাদের দড়ির চ্যাম্পিয়ন বোচকাকে নিজেদের স্কুলে নিয়ে গেছে। বাড়িতে ঝগড়াঝাটি, গলায় দড়ি, এসব খবরই মিথ্যে। খবর শুনে অবধি হেডমাস্টার মশাই রাগে অগ্নিশর্মা। কার ওপর যে রাগ ফলাবেন, বোচকার ওপর, না বোচকার বাবার ওপর, না নন্দী ইনস্টিটিউশনের ওপর, এখনও ঠিক করতে পারছেন না বলেই ঘরের মধ্যে সবেগে পায়চারি করছেন। এখন সবাই ভয় পাচ্ছে যে শেষ অবধি হেডমাস্টার মশাই একটা মাথা ফাটাফাটি কাণ্ড না বাঁধিয়ে বসেন। আমার আর তখন হেডমাস্টার মশাই কী করেন দেখবার সময় ছিল না। খেলোয়াড়রা ইউনিফর্ম পরে ছুটছে পুকুরের দিকে, আমিও ছুটলুম। খেলোয়াড়দের সকলের নাম ডাকা হলো। খুঁটি পোতা ছিল পুকুরের চারিধারে, তাইতে একটা করে পা বেঁধে দেওয়া হলো আমাদের, যাতে নিজের জায়গা থেকে নড়তে না পারি। পুকুরের উত্তর পারে দাঁড়িয়েছিল নন্দী ইনস্টিটিউশনের ছেলেরা, তাদের মধ্যমণি বোচকা। পূর্ব পারে আমাদের দমদম একাডেমি, দক্ষিণ দিকে দমদম ছুতোরপাড়া স্কুল, আর পশ্চিম দিকে আর একটা কি স্কুল। সবাই দাঁড়াতেই রেফারি গুরুং করে একটা পিস্তল ছুঁড়ে দিলেন। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে সাপের মতো কিলবিল করে একরাশ দড়ি জলের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কোনো দড়ি আটকালো না। বয়ার গা বেয়ে পিছলে জলে গিয়ে পড়ল। ছেলেরা ভিজে দড়ি টেনে গোল করে হাতের চারিদিকে পাকিয়ে নিয়ে যে যত জোরে পারে আবার ছুঁড়ে মারল। আমাদের দিক থেকে 4টে দড়ি ছোড়া হলো, এবারেও লাগলো না। সেই সময় চোখে পড়ল উত্তর দিকের কার একটা দড়ির ফাঁস কাটার গায়ে লেগেছে। সভয়ে দেখলুম সে দড়ি বোচকার। উত্তর দিক থেকে একটা ভীষণ হর্ষধ্বনি উঠল। দেখলুম বোচকা দড়ি ধরে টানছে, আর বয়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হেডমাস্টার মশাই তখন আমাদের পিছনে দাঁড়িয়ে তার বাবরি চুল ছিঁড়ছিলেন কি না জানি না। ওসব দেখবার ভাববার তখন সময় নেই। আবার চেষ্টা করতে হবে, শেষ চেষ্টা। দড়ি গুটিয়ে নিয়ে আবার আমাদের ফাঁস ছুঁড়ে মারতে হবে। ক্রমেই এগিয়ে চলেছে ভারী বয়াটা বোচকার দিকে রৌপমণ্ডিত বিজয় নিশান নিয়ে। সেই সময় ছুড়লুম আমার নাকপাশ। এবারে আর বয়ার কাটার দিকে তাক করিনি। আমার লক্ষ্যবস্তু ছিল মাস্তুলের ওপরকার নিশেনটা। এবারে আমার লক্ষ্য অব্যর্থ হলো। আমার দড়ির পাশ গিয়ে নিশেনের ডাটা জড়িয়ে ধরল। মারলুম এক হ্যাচকা টান। মাস্তুল থেকে উপড়ে গিয়ে নিশেনটা পড়ল জলের মধ্যে, আমার দড়ির মাথা সহ। নিশেন গেল ডুবে। অতি সন্তর্পণে আমি দড়ি ধরে টানতে লাগলুম। এখন নিশেন হারালে চলবে না। বোচকার হাত থেকে জয় পতাকা ছিনিয়ে নিয়েছি, কিন্তু জয়লক্ষ্মী এখনও আমার হাতে আসেননি। পুকুরের চারিপাশে সবাই স্তব্ধ। টানতে টানতে ক্রমে দড়ি শেষ হয়ে গেল, আর পুকুরের ময়লা জলের মধ্যে থেকে রূপলি মাছের মতো
চকচক করতে করতে রূপোর নিশেনটা উঠে এলো সরাসরি আমারই হাতে। একটা টাগ অফ ওয়ার হলো না, বয়া আমার হাতের কাছে এলো না, অথচ বিজয় পতাকা আমারই হাতের মুঠোয় পৌঁছে গেল। এটা দেখে সকলে একসঙ্গে এতটা ভেবাচাকা খেয়ে গেল যে একটা তুমুল জয়ধ্বনি ওঠার বদলে সমস্ত ধ্বনি যেন কিসের ধাক্কায় হঠাৎ স্তব্ধ হয়ে গেল। রেফারি গুরুম করে খেলা শেষের পিস্তল ছুড়ে দিলেন এবং তৎক্ষণাৎ প্রচার করে দিলেন, আমিই জয়ী। এইবার আস্তে আস্তে আমার চারিদিক ঘিরে একটা কোলাহল পড়ে গেল। আমি হঠাৎ মাটি থেকে প্রায় হাত চারেক শূন্যে উঠে গেলুম। অবাক হয়ে দেখলুম হেডমাস্টার মশাই আমাকে কাঁধে করে নাচতে নাচতে ছুটে চলেছেন। মনে হলো আনন্দে পাগল হয়ে গেছেন। তারপরের ঘটনাবলী আর বেশি বাড়িয়ে বলে লাভ নেই, তবে একটা কথা না বললে গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। স্পোর্টসের শেষে স্কুলের মাঠে হেডমাস্টার মশাই যে মস্ত ভোজের আয়োজন আগেই করেছিলেন, সেটা বোচকার বিশ্বাসঘাতকতার ফলে প্রায় বাতিল হয়ে যাবার মতো হয়েছিল। সেই ভোজপর্ব যাতে সাড়ম্বরে হয়, আবার তার হুকুম হলো। খাবার ঘরে ঢুকে দেখি, কি আশ্চর্য, নিমন্ত্রিতদের দলে বসে রয়েছেন বাবা। বাবা বাইরে কোথায় নেমন্তন্ন খেতে যাবেন এইটুকুই জানতুম, তাই বলে সে যে এখানে তাকে জানত। হেডমাস্টার মশাই আমাদের পরিচয় শুনে ভারী অবাক হয়ে গেলেন। বাবা তো এতক্ষণ সবই দেখছিলেন, মুখে কিছু বললেন না। আমি পকেট থেকে দমদম একাডেমির অ্যাডমিশন ফর্মটা বার করে বাবার সামনে ধরে বললুম, এইখানে একটা সই করে দাও বাবা। দমদমের স্কুলটায় ভর্তি হয়ে মন্দ লাগছিল না। কলকাতার মতো তো নয়, এখানে ফাঁকা জায়গা ছিল অনেক, তাই খেলাধুলো হতো খুব বেশি। তাছাড়া বহুদিন ধরে সাইকেল চালানো শেখবার আমার ইচ্ছে, অথচ কলকাতার রাস্তায় গাড়ি ঘোড়ার ভয়ে বাবা আমায় সাইকেল চালাতে দিতেন না। জানতুম বড় বড় অ্যাডভেঞ্চার সাইকেল ছাড়া হয় না। আজব তত্ত্বে একবার পড়েছিলুম, মহীশূরের জঙ্গলে যেখানে ভীষণ বাঘ, যেখানে হেঁটে জঙ্গলের রাস্তা ধরে জঙ্গল পার হওয়া মানেই বাঘের মুখে পড়া, সেই জঙ্গল সাইকেলে চড়ে বিনা বন্দুকে অনায়াসে পার হয়েছিলেন এক তরুণ ডাচ পর্যটক। মহীশূরের বনরক্ষক নাকি বিশ্বাসই করতে চাননি। দমদমার ফাঁকা রাস্তায় আমি সাইকেল চালানো শিখতুম আর ভাবতুম আমিও হয়তো একদিন মহীশূরের জঙ্গল দিয়ে সাইকেল ছুটিয়ে যাব। আমাদের স্কুলের ইটের রাস্তা ধরে খানিকটা গেলেই প্রকাণ্ড পিচের রাস্তা, তাতে গাড়ি ঘোড়ার ভিড় নেই। মাঝে মাঝে দু একটা মোটর গাড়ি অথবা বাস শো করে চলে যেত এই মাত্র। এই খোলা জায়গায় এসে হাত পা ছুঁড়ে ছুটোছুটি করতে পেরে আমার অ্যাডভেঞ্চারের ঝোঁকটা আগের মতো ছিল না। আগে একটা ছটফটে ভাব থাকতো, মনে হতো বেরিয়ে পড়ি, বাড়ি থেকে পালাই, দেরি আর সইছে না, এখনই কিছু না করলে জীবন বৃথা। এখন মনে হয় দেরি সইবে, তাড়াহুড়োর কোনো দরকার নেই, অ্যাডভেঞ্চারের সুযোগ আসবেই, সুযোগ এলেই তাকে হাতের মুঠোয় মুঠিয়ে ধরব। এই রকম একটা বদল আমার মধ্যে এসেছিল। পিচের রাস্তা ধরে কখনো কখনো সুবীর, রনেন, দামুদের সঙ্গে, কখনো বা অন্য ছেলেদের সঙ্গে সাইকেল চড়ে আমরা অনেক দূর অবধি বেড়াতে যেতুম। একটা জায়গায় আমরা প্রায়ই যেতুম, সেটা ছিল একটা ডাক্তারি স্কুল। ঠিক রাস্তার ধারেই একটা কাচের সার্সি দেওয়া ঘর ছিল। এ ঘরটার সার্সিগুলোয় আলো লেগে চকচক করত, তাই খুব কাছে এসে কাচের কাছে মুখ দিয়ে না দাঁড়ালে কিছু দেখা যেত না। কাচের সার্সি দেওয়া ঘরটাকে দেখে আমাদের কেমন যেন ভয় ভয় করত, অথচ কাছে গিয়ে ভিতর দিকে উকি মারবার লোভও সামলাতে পারতুম না। উকি মেরে দেখতে পেতুম ঘরটার ভিতরে নানা রকমের অদ্ভুত কল রয়েছে। সেসব কল যে কিসের জন্যে, কাদের জন্যে এবং কি কাজে লাগে তা হাজার মাথা ঘামিয়েও আমরা বার করতে পারতুম না। ডাক্তারি স্কুলের বাবুরা কখনো কখনো এসে দু একটা কল চালাতেন। একটা হাঁপড় ছিল, সেটা ঠেলতে আরম্ভ করলেই একটা চোঙা দিয়ে বিষমতরে নীল রঙের আগুন বেরিয়ে আসত। একটা কাচের ফ্রেমের ভিতর একটা ঘড়ির পেন্ডুলাম দুলত, অথচ ঘড়ি টড়ি কিছুই ছিল না। কেন যে খামোকা সেটা দুলছে, এটা আমাদের ভারী আশ্চর্য লাগত। একদিকে একটা টেবিলে এক সারি জল ভরা সবুজ রঙের কাচের বয়াম সরু সরু তার দিয়ে এটার সঙ্গে ওটায় যোগ করা থাকত। আমরা বলা বলি করতুম, ওটা নিশ্চয়ই একটা টেলিফোন। এমনই আরও নানা রকম বেরকমের জিনিস ছিল, যা দেখে আমরা অবাক হয়ে যেতুম, কিছুই বুঝতে পারতুম না।
যত বুঝতুম না তত আমাদের ঔৎসুক্য বাড়ত, জানবার ইচ্ছে হতো। কিন্তু কাচের বাধা ঠেলে ভিতরে যাওয়ায় অথবা যন্ত্রগুলো কী কাজে লাগে তা জানবার আমাদের কোনো উপায় ছিল না। তাই সুবীর একদিন বললে, দেখ, আমি ঠিক করে ফেলেছি, বড় হয়ে আমি কি হব, ডাক্তার হব। রনেন বললে, হ্যাঁ, তুই কবে ডাক্তার হবি, তারপর ওই কলগুলোর ব্যবহার আমাদের বোঝাবি। আমরা ততদিন অপেক্ষা করে থাকি আর কি। দরকার নেই ওসব কল বুঝে। ওর চেয়ে ঢের ভালো ভালো বড় বড় যন্ত্র নিয়ে আমি যখন কাজ করব তখন একবার আসিস আমার কাছে, বুঝিয়ে দেব। দামু বললে, তুই কি হবি রে? রনেন বললে, কেন, ইঞ্জিনিয়ার। আমি বললুম, দামু, তুমি কি হবে? দামুর বদলে সুবীর জবাব দিল, বললে, জানো না, ওকে তো আমরা দামু বলি না আজকাল। ওর আসল নাম দামোদর, কিন্তু আমরা বলি দামাল। বড় হয়ে ও সোলজার হবে, যুদ্ধে যাবে। দামু বললে, হ্যাঁ বে হ্যাঁ, তখন তোদের আমি ট্যাঙ্ক আর অ্যান্টি এয়ারক্রাফট কামান দেখাবো, আসিস একবার আমার কাছে। রনেন বললে, তুমি কি হবে বাবুই? আমি বললুম, তাও জানো না, আমি হব পর্যটক, বড় বড় অ্যাডভেঞ্চার করব। শুধু অ্যাডভেঞ্চার, আর কিচ্ছু না? আবার কি, ওতেই তো সময় কেটে যাবে। বড় বড় অ্যাডভেঞ্চার এক একটা 6-7 মাস, এমনকি 2 বছর 3 বছরও তো গড়ায়। কাচের ঘরের সামনে দাঁড়িয়ে এমনই ধারা আমাদের নানা রকম কথা হতো, গল্পগুজব হতো, আর মাঝে মাঝে উকি মেরে দেখতুম। ভিতরে ঢোকবার সাহস বা সুযোগ কোনো দিন হয়নি, কিন্তু কপালক্রমে একদিন তাও জুটে গেল। সেদিন আমার সঙ্গে ছিল দামু অর্থাৎ দামাল, আর স্কুলের আরও 3জন নামকরা দুষ্টু ছেলে, গজা, নেপো আর শ্যামু। কাচের সার্সি চকচক করে বলে কাছে না এলে ভিতরটা দেখা যায় না। সেদিন কাছে এসে কাচের গায়ে মাথা ঠেকিয়ে দেখি ভিতরে একটি চশমা পরা বাবু আস্তিন গুটিয়ে যন্ত্র নিয়ে কি কাজ করছেন। দেখে আমি সরে গিয়েছিলুম, কিন্তু দামাল আর অন্য ছেলেরা কাচের গায়ে লেপ্টে রইল। ভদ্রলোক একবার মুখ তুলে দেখলেন, তারপর কী ভেবে জানি না সোজা এগিয়ে এসে একটা কাচ বাঁধানো দরজা খুলে আমাদের ভিতরে ডাকলেন। সত্যি কথা বলতে কি, প্রথমটা আমার বড় ভয় হয়েছিল। সঙ্গীদের মুখের দিকে চেয়ে দেখি তারাও মুখ চাওয়াচাই করছে। তারপরেই বড় লজ্জা হলো, মনে হলো এই সাহস নিয়ে অ্যাডভেঞ্চার করতে গিয়েছিলুম। এও তো একটা অ্যাডভেঞ্চারের দরজা আমার সামনে খোলা। অজানা ঘর, অজানা সব যন্ত্রপাতি, অজানা অধিবাসী আমাদের আহ্বান করছেন। এখন কি ভয়ে পিছিয়ে আসা চলে, না দ্বিধা করা চলে? আমি তাড়াতাড়ি এগিয়ে গেলুম। বন্ধুরাও আমার পিছনে পিছনে ঘরে এসে ঢুকল। চশমা পরা বাবুটি আমাদের একটা প্রকাণ্ড গামলার কাছে নিয়ে গেলেন। গামলার জলের মধ্যে 2টো জলভরা বোতল উপুর করা রয়েছে। জলের মধ্যে ডোবানো 2টো তার, তাদের গা থেকে অনবরত বুদবুদ বেরিয়ে সেই বোতল দুটোর মধ্যে জমা হচ্ছে। আমার সঙ্গীরা যতক্ষণ অবাক হয়ে সেই অদ্ভুত ব্যাপারটা দেখছিল, আমি তখন একটা দরজা ফাঁক করে পাশের ঘরটায় কী আছে তাই দেখতে গেলুম। কিন্তু যা দেখলুম তাতে আমার মুখ দিয়ে আর কথা সরল না। ঘরটা নানা রকম ওষুধ ভরা কাচের শিশিতে ঠাসা। দেওয়ালের গায়ে বড় বড় ছবির বই ঝুলছে। তার কতকগুলোতে মানুষের দেহের নানা রকম ছবি, অন্যগুলোতে আঁকা কত রকম ভয়াবহ অসুখের ছবি, বাকিগুলোয় অদ্ভুত রকমের হিজিবিজি, যার কোনো মানেই বোঝা দেয়। কতগুলো বয়ামে হলদে রঙের জলে টিকটিকি, বিছে, সাপ, সজারু, অদ্ভুত মাছ, আরও নানা রকমের পোকা ডোবানো রয়েছে। একটা টেবিলের ধারে 2জন বাবু দাঁড়িয়েছিলেন। তাদের একজনের হাতে একটা জ্যান্ত ব্যাঙ, আরেকজনের হাতে একটা ছুরি। ব্যাঙটাকে ফ্যাস করে তারা আধখানা করে কেটে ফেললেন। 2 টুকরো হয়ে গেল। একদিকে রইল 2টো ঠ্যাং, অপরদিকে 2টো ঠ্যাং। খানিকক্ষণ নড়ে চড়ে ব্যাঙের দেহ হয়ে গেল স্থির। তখন তারা সেই ব্যাঙের টুকরো 2টো 2খানা লোহার শিকের ওপর টাঙিয়ে দিলেন। তারপর যে তারা কি করলেন কিছু বুঝলুম না। হঠাৎ ব্যাঙের ঠ্যাং 4টে রীতিমতো এদিক ওদিক লাফাতে লাগলো, ঠিক জীবন্ত ব্যাঙের মতো। নিজের চোখে বিশ্বাস করা দায় হয়ে উঠল। আমি ভাবলুম, এইবার বোধহয় টুকরো 2টো ওরা জোড়া দিয়ে আবার আস্ত ব্যাঙ বানিয়ে নেবেন। একটু ভালো করে দেখব বলে দরজাটা ফাঁক করতে যাচ্ছি, এমন সময় সেই চশমা পরা বাবুটি হঠাৎ ধমক দিয়ে উঠলেন, ওহে, ওদিকে যেও না, এখানে এসো। আমি থতমত খেয়ে চলে এলুম। বোতল 2টো ততক্ষণে হাওয়াতে প্রায় ভরে এসেছে। আমার সঙ্গীরা এক মনে তাই দেখছিল। আমাকে জিজ্ঞেস করল, ও ঘরে কী দেখলি রে? আমি ফিসফিস করে বললুম, ওরে ভাই,
সে কি বলবো, কাটা ব্যাঙ জোড়া দিচ্ছে। বলিস কি রে, ডাক্তাররা সব পারে নাকি? তাহলে তো মরা মানুষ বাঁচাতে পারে। তাতে আশ্চর্য হবার কিছু নেই, তোরা দেখলে বুঝতিস। চোখের সামনে ব্যাঙটাকে কাটলো, ব্যাঙটা মারলো, তারপর সেটাকে বাঁচিয়ে তুলল। বাহাদুরি নেবার জন্যে একটু বাড়িয়েই বললুম, ব্যাঙের দুটো কাটা টুকরোকে বেঁচে উঠতে দেখেছি। সেও যা আর জোড়া লেগে বেঁচে ওঠাও তা, অন্তত আমার মতে। শুনে সঙ্গীদের চক্ষু ছানা বড়া। তারা বলল, চুপি চুপি একবার দেখে আসবো নাকি? আমি বললাম, খবরদার ও কাজ করতে যেও না। দেখছো না এই বাবু কীরকম রেগে আছেন। কথা না শুনলে এখনই ঘাড় ধরে আমাদের বার করে দেবেন। তার চেয়ে দেখা যাক এখানে কি হচ্ছে। বোতল দুটো হাওয়াতে ভর্তি হয়ে যেতেই বাবুটি বোতল দুটি নিয়ে খানিকক্ষণ ওলটপালট করলেন, খানিকক্ষণ ঝাঁকালেন, তারপর একটা বোতলে ছিপিয়েটে একটা তোয়ালে দিয়ে সেটাকে মুড়ে আমাদের বললেন, এসো। কি হয় দেখবার জন্যে আমরা সেই যেখানে তোরে নীল রঙের আগুন বার হতো সেইখানে গেলুম। বাবুটি সেই তোয়ালে জড়ানো বোতলটি নিয়ে সেই নীল রঙের আগুনের যথেষ্ট কাছে গিয়েছিলেন বলে মনে পড়ে, কিন্তু তারপরে যে কি হলো কিছুই বুঝলুম না। কিছু বোঝবার আগেই দূর ধরাম করে একটা ভীষণ কান ফাটানো শব্দ, মনে হলো যেন ঘরটা শুদ্ধ ভেঙে পড়ল। আমরা ভয়ে চমকে ওর ঘাড়ে গিয়ে পড়লুম। বুকে হাত দিয়ে দেখলুম বুকটা ঢিপঢিপ করছে, আর সেই বাবুটি নাক থেকে চশমাটা খুলে নির্লজ্জের মতো হো হো করে হাসছেন, যেন খুব একটা গাধা বানিয়েছেন আমাদের। আমরা ভাবছি কি করব কি বলবো। এমন সময় দরজা খুলে তিনি আমাদের বেরিয়ে যেতে বললেন। আমরা বোকার মতো আস্তে আস্তে বেরিয়ে পড়লুম। সঙ্গীদের সে কি রাগ! বাইরে বেরিয়ে এসে ওই ঘটনা নিয়ে তুমুল আলোচনা চলতে লাগলো। আমার কানে কিন্তু সব কথা যাচ্ছিল না, কারণ আমার মাথায় তখনও ঘুরছিল সেই ব্যাঙটার কথা। কেবলই মনে হচ্ছিল, কি অবাক মন্তরে কাটা ব্যাঙকে এরা বাঁচিয়ে দিলে। যদিও দেখিনি, তাহলেও আমি তখন বিশ্বাস করতে আরম্ভ করেছি যে সত্যি ওরা টুকরো দুটোকে জোড়া দিয়ে দিয়েছে। যতই এটা ভাবছিলুম ততই অবাক হয়ে যাচ্ছিলুম। আমার সঙ্গীরা তখন ভাবছে কি করে তাদের অপমানের শোধ নেওয়া যায়। তারা হলো দমদমার নামজাদা ডানপিটে ছেলে, কোনো রাজা রাজরারও তোয়াক্কা রাখে না। তাদের কিনা ঘরের ভিতর ডেকে অমনি করে অপমান। নেপো বললে, এর শোধ যদি না নিতে পারি নিজের কানি কেটে ফেলব। গজা বললে, আমি যদি শোধ না নিতে পারি আমার নামে তোরা কুকুর পুষিস। দামু বললে, দূর, গজা আবার কুকুরের নাম হয় নাকি? তুই বরং নিজের নাম বদলে টেমি রাখ, তাহলে সুবিধা হবে। গজা বললে, দেখ আর রাগাস নে, তাহলে তোকে ধরেই পিটব। দামু বললে, ঝগড়া রাখ, মাথা ঠান্ডা করে শোন। ওই চশমা পরা বাবুটাকে রোজই কলকাতায় যেতে হয়। রাস্তার ধারে ঘাপটি মেরে লুকিয়ে থাকব। রাস্তা ফাঁকা থাকলে আচ্ছা করে পিট্টি দেওয়া হবে। রাজি আছিস তো সবাই? আর সবাই রাজি হলো। আমি বললুম, আমি পারবো না, কারণ অপমানই করুক আর যাই করুক, ডাক্তারি স্কুলের বাবুদের সঙ্গে আমার ভাব রাখতে হবে। ব্যাঙের রহস্যটা আমি ভেদ করতে চাই। ছেলেরা আমায় ভীরু আখ্যা দিয়ে ত্যাগ করে চলে গেল। আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো কাটা ব্যাঙ জোড়া দেওয়া কলটার কথা। ব্যাঙের টুকরো দুটোকে লাফাতে দেখে এসেছি। তারপর কি হলো? দুটো সম্ভাবনা আছে, হয় দুটোয় জোড়া লেগে গেছে, না হলে দু টুকরো থেকে দুটো ব্যাঙ হয়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই একটা কিছু অতি অদ্ভুত কাণ্ড ঘটেছে। আমার মন ভারী অস্থির হয়ে উঠেছিল। ভাবলুম, অন্ধকার হলে যখন সবাই চলে যাবে সেই সময় একবার চুপিসারে পারি তো ব্যাঙের ঘরে ঢুকে কলটাকে ভালো করে দেখে আসব। একটু ঘাটলেই বোঝা যাবে কি হয় না হয়। যদিও ঘেন্না করবে, তাহলেও নাক মুখ বুজে একটা ব্যাঙ ধরে কেটে কিছু একটা এক্সপেরিমেন্ট করে দেখলেও মন্দ হবে না। এই সব ভেবে সেদিন স্কুল ছুটি হবার পরও আমি দমদমায় রয়ে গেলুম। তখন সূর্য ডুবে গেছে। সার্সি দেওয়া ঘরটার সামনে এসে দেখলুম কেউ কোথাও নেই। সাহসে ভর করে কাচের দরজাটা আস্তে আস্তে ঠেললুম। ফুস করে খুলে গেল। ঘরটার মধ্যে সবেমাত্র পা বাড়িয়েছি, এমন সময় ক্যাচ করে একটা আওয়াজ হলো। দেখি যে ব্যাঙের দরজাটা আস্তে আস্তে খুলছে, কে যেন ঠেলছে। আমি একটু লুকোবার মতো জায়গা খুঁজতে যাচ্ছি, কিন্তু তার আগেই ধরা পড়ে গেলুম। দেখলুম সকালবেলা যে চশমা পরা বাবুটি আমাদের ভীষণ আওয়াজ শুনিয়ে চমকে দিয়েছিলেন তিনি। কিন্তু তারপরই এক অদ্ভুত ঘটনা ঘটল। বাবুটি আমায় দেখি হঠাৎ ভয়ে ছুটে ব্যাঙের ঘরে ঢুকে দরাম করে দরজা বন্ধ করে দিলেন।
কেন যে ভয় পেলেন বুঝলুম না। খানিকক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইলুম। তারপর একটা কৌতূহল জাগল। ভাবলুম ব্যাপারটা কি, দেখাই যাক। এগিয়ে গিয়ে দরজাটা আস্তে আস্তে ঠেলতে লাগলুম। খুলল না। ভিতর থেকে ছিটকিনি বন্ধ করে দেওয়া হয়েছে। কি করব ভাবছি, এমন সময় চোখে পড়ল দেওয়ালের কোণে একটা যে ঘুলঘুলির মতো ছিল, তারই ভিতর দিয়ে সেই বাবুটির চশমা পরা চোখ জোড়া আমারই দিকে তাকিয়ে। আমার চোখে চোখ পড়তেই তিনি তাড়াতাড়ি সরে গেলেন। ভাবলুম লোকটা পাগল হয়ে গেল নাকি। ডাক্তারি স্কুলের কাণ্ডকারখানা বোঝা ভার। খানিকক্ষণ দাঁড়িয়ে রইলুম। ভাবলুম ধরা যখন পড়ে গেছি, দেখা যাক না কি হয়। ও বেলার মতো এ বেলাতেও হয়তো চশমা পরা বাবুটি দরজা খুলে আমায় ভিতরে যেতে ডাকবেন, কোনো একটি এক্সপেরিমেন্ট দেখাবেন। কিন্তু কিছুই হলো না। দাঁড়িয়ে থেকে থেকে বিরক্ত হয়ে গেলুম। কাহা তকার অপেক্ষা করা যায়, বেরিয়ে পড়লুম। ডাক্তারি স্কুলটা কোনো দিন দেখিনি। ঠিক করলুম পায়চারি করে ঘুরে ঘুরে একটু দেখা যাক। স্কুলটা যে এত বড় তা এর আগে জানতুম না। একটার পর একটা বাড়ি, 2-3টে বাড়ির চারিদিকে ঘুরলুম। দেখলুম এক একটা বাড়িতে এক একটা সাবজেক্ট পড়ানো হয়। আমাদের স্কুলে একটা ক্লাসরুমেই সব সাবজেক্ট পড়িয়ে দেওয়া হয়, আর এদের বেলা এই ইলাহি কাণ্ড। না জানি কীরকম স্কুল এটা। সামনেই একটু দূরে একটা দোতলা বাড়ি, সেই দিকেই যাচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তার উপর রাস্তার দুপাশের ঝাঁকড়া ঝাঁকড়া কয়েকটা গাছের ছায়ায় আরও বেশি অন্ধকার বোধ হচ্ছিল। অজানা জায়গায় গাছতলা দিয়ে হাঁটতে হাঁটতে গাটা যে একটু ছমছম করছিল না, কথা বলবো না। এমন সময় আমার পিছনে যেন কার পায়ের শব্দ পেলুম। শুকনো পাতার ওপর পা পড়লে যেমন খসখস শব্দ হয়, ঠিক তেমনি। চমকে উঠে পিছনে তাকালুম। একটা সাদা মতো কি গাছের আড়ালে মিলিয়ে গেল। কি ওটা? তাকিয়ে রইলুম সেই দিকে খানিকক্ষণ। কিছু চোখে পড়ল না। মানুষ না কোনো জন্তু, না আর কিছু। পাশেই হাসপাতাল। কত রকমের লোক দিনরাত মরছে তার ঠিক নেই। প্রেতাত্মা নয় তো? বলা যায় না। মনে সাহস আনবার চেষ্টা করতে লাগলুম। কিন্তু সেই ছায়া ঢাকা রাস্তার ধারের সারি সারি কালো কালো গাছের গুড়ি আর নিকটস্থ হাসপাতালের কথা ভেবে থেকে থেকে গায়ে কাটা দিয়ে উঠতে লাগল। যেদিকে সাদা মূর্তি দেখেছিলুম সেদিকে আর তাকাবার সাহস হলো না। জোরে জোরে পা ফেলে সেই গাছে ঘেরা রাস্তাটুকু কোনো রকমে পার হয়ে চলে এলুম। সামনেই দোতলা বাড়িটা। তার কাছে এসে থমকে দাঁড়ালুম। কেউ কোথাও নেই। দরজা জানলা সব বন্ধ। কিসের বাড়ি বুঝতে পারলুম না। এবার ফিরতে হয়। ফিরে গিয়ে ব্যাঙের ঘরটায় ঢোকবার আরেকবার চেষ্টা করতে হয়। কিন্তু ফেরবার পর তো কালো কালো গুড়ির মাঝখান দিয়ে ছায়া ঘেরা ওই রাস্তাটি, ওখান দিয়ে যাবে কে? ও ছাড়া তো আর কোনো রাস্তা নেই। ব্যাঙের কল দেখা আমার মাথায় চলল। স্থাণু হয়ে সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিলুম জানি না। সেই খসখস শব্দটা মাঝে মাঝে পাচ্ছিলুম। মনে হচ্ছিল আমারই দিকে এগিয়ে আসছে। কিন্তু সেদিকে তাকাবার সাহস হয়নি আমার। হঠাৎ দেখি আমার পাশে এসে দাঁড়িয়েছে প্রেতাত্মা তো নয়, সেই চশমা পরা বাবুটি। কীরকম অদ্ভুত করে আমায় দেখছেন। আমি কি একটা বলতে যাব, সেই সময় বাবুটি গদাই গদাই বলে ভীষণ গলায় চেঁচিয়ে উঠলেন। আমি কিছুই বুঝতে পারলুম না। বাবুটির ডাক শুনেই হয়তো দোতলা বাড়ির পাশ থেকে 2 হাতের আস্তিন গোটানো মোটা সোটা একজন লোক ছুটে এলেন। চশমা পরা বাবুটি বললেন, ধর গদা ছোড়াটাকে। বলতেই গদাই বজ্র মুষ্টিতে আমায় চেপে ধরল। কি হলো কিছুই বুঝলুম না। আশ্চর্য মানুষ এই চশমা পরা বাবুটি। প্রথমে আমায় দেখে ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে লুকিয়ে রইলেন ঘরের মধ্যে দরজা এঁটে। তারপর চুপি চুপি এলেন আমার পিছনে পিছনে। গাছের আড়ালে সাদা ছায়ার মতো যেটা মিলিয়ে পড়েছিল সেটাও নিশ্চয় এরই দেহ। তারপর আরেকজনের সাহায্যে আমাকে গ্রেপ্তার করলেন। এসবের অর্থ কি? এরা আমায় টেনে নিয়ে চললেন সেই দোতলা বাড়ির এক বারান্দার দিকে। বেশ চওড়া একফালি বারান্দা। কেউ কোথাও নেই। বারান্দার এক কোণে পড়ে আছে কতকগুলো খালি বস্তা। সেখানে একটা দরজা। চশমা পরা বাবুটি দরজা খুলে ধরলেন। গদাই আমার কবজি ছেড়ে পিঠে মারলে এক জোর ধাক্কা। আমি ছিটকে গিয়ে পড়লুম ঘরের মধ্যে। দরজা বন্ধ হয়ে গেল। শুনলুম কড়াক করে বাইরে চাবির কল পড়ে গেল। কুঠুরি মতো একটা ঘর। ঘরের ভিতরটা ভীষণ ঠান্ডা। আমার হাত পা সমস্ত হিম হয়ে এলো। বারান্দায় কথা কইতে কইতে দুজনে চলে যাচ্ছেন শুনলুম। আচ্ছা, জ্বালিয়েছে ছোড়াগুলো গদাই। তা তুমি ওদের খামোকা অমন ভয় দেখাতে গেলে কেন?
সেই রাগেই তোমায় ঠেঙিয়েছে নিশ্চয়। আরে ছোড়াগুলো প্রায়ই ঘুরঘুর করে, ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট দেখতে এসেছিল। আমি হাইড্রোজেন অক্সিজেন মিশিয়ে এক্সপ্লোশন করে দেখিয়ে দিয়েছি। ওদের শখ মেটা উচিত। শখ মিটেছে তোমার কান টেনে। আর কি কি করলে ভাই ওরা? গালে চোয়ার, পিঠে কিল। হা হা হা, হেসো না, তোমার হলে তুমিও বুঝতে। একজন ছোড়া হাতে ভয় দেখাচ্ছিল, নইলে কি আর আমি পড়ে পড়ে মার খাই? হা হা হা, ছোড়া না পেন্সিল কাটা ছুরি, একই কথা। ব্লেড তো আছে। এ ছোড়াটার হাতে ছিল কিনা কে জানে। ওইভাবে তো আমি একা ধরতে সাহস করিনি। আচ্ছা, তোমার সাহস খুব জানা গেছে। এখন মরাটাকে আমার সঙ্গে ডিসেক্ট করবে নাকি? আমি তো আরম্ভ করেই দিয়েছি। হ্যাঁ, চলো চলো, আমি ব্যাংকটা শেষ করে এদিকেই আসছিলুম। বারান্দার এ প্রান্ত থেকে ধীরে ধীরে কথার সুরে নামতে নামতে ও প্রান্তে গিয়ে মিলিয়ে গেল। আমি সেই ঘুটঘুটি অন্ধকারের মধ্যে একা পড়লুম। ব্যাপারটা এতক্ষণে পরিষ্কার হলো। ছেলেরা সুযোগ পেয়ে আজই তাদের অপমানের শোধ নিয়েছে। হয়তো তিনি কোনো কারণে রাস্তায় বেরিয়েছিলেন, সেই সময় ছেলেরা পেয়েছে তাকে বাগে। কিন্তু ছেলেদের সবার সব দায় দোষ একা আমার ঘাড়ে এসে পড়ল। এ কি বিপত্তি! তাছাড়া এ কোথায় এরা আমায় অন্ধকার ঘরে বন্দি করে রাখলো বুঝতে তো পারছি না। বললে তো মরা কাটতে যাচ্ছি। এখন আমি কি করি? ঘরটা এত ঠান্ডা যে রীতিমতো শীত করে এলো। শীতের চোটে আর বসে থাকতে পারলুম না। উঠে দাঁড়াতে যাব, পায়ে একটা কি থেকে হুমড়ি খেয়ে নরম একটা কিসের ওপর পড়ে গেলুম। সঙ্গে সঙ্গে ঘ্যাও ঘ্যাও ঘ্যাস 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 করে একটা বিদঘুটের শব্দে ঘরটা কেঁপে উঠল। যে জিনিসটার ওপর পড়ে গিয়েছিলুম দেখি সেটা একটা মৃতদেহ। কিন্তু মরা কি শব্দ করে নাকি? রীতিমতো মানুষের বিকৃত গলা। মরা মানুষ কি জ্যান্ত মানুষকে ভয় দেখায়? যাই হোক, বুঝলুম এটা মুর্দা ঘর, তাই এত ঠান্ডা। আর এদিকের একটা দরজার ফাঁক দিয়ে ফিতের মতো আবছা একটু আলো দেখা যাচ্ছিল। কাঁপতে কাঁপতে সেই দিকে গিয়ে দরজার কাছে বসে পড়লুম। দরজাটা যেন আলগা ঠেকল। ঠিকই তো, একটু ঠেলতেই দরজাটা খুলে গেল। এদিকটা বন্ধ করতে ওরা বোধহয় ভুলে গেছে। একটা পালাবার পথ পাওয়া গেল তাহলে। হামাগুড়ি দিয়ে বেরিয়ে পড়লুম। কানের মধ্যে তখনও আমার ঘ্যাও ঘ্যাস শব্দটা বাজছিল। যে ঘরে এসে ঢুকলুম সেটাও অন্ধকার, তবে আগেরটার মতো নয়। স্যাঁতস্যাঁতে মেঝে, কোনো জায়গায় উঁচু, কোথাও বা নিচু। হামাগুড়ি দিয়েই চললুম। খানিকটা চলেই হঠাৎ থমকে বসে পড়লুম। সামনেই চোখে পড়ল মাটি থেকে এক হাত ওপরে শূন্যে একটা নরকঙ্কাল স্থির হয়ে দাঁড়িয়ে। প্রথমে গাটা শিউরে উঠেছিল, তারপরই মনে মনে ভাবলুম ডাক্তারি স্কুলে একটা কঙ্কাল থাকবে, এ আর আশ্চর্য কী। বেশ একটু সাহস করেই তার পাশ দিয়ে হেঁটে চলে গেলুম। সঙ্গে সঙ্গে খটখট খটখট করে সমস্ত কঙ্কালটা নড়ে উঠল। বাস, আমার চোখ কান হাত পা সমস্ত অবশ হয়ে এলো। কেমন করে যে চৌকাঠ পার হয়ে একটা প্রকাণ্ড হলের মতো ঘরে গিয়ে পড়লুম তা আমি নিজে টের পাইনি। কিসের একটা ঝাঁঝালো গন্ধের সঙ্গে একটা আষ্টে গন্ধ মাথার মধ্যে ঢুকে সব যেন কেমন গোলমাল করে দিল। হাতড়ে চলতে গিয়ে আবার একটা কিসের সঙ্গে ধাক্কা লেগে গেল। হাত বুলিয়ে দেখি টেবিলের ওপর একটা মরা শুয়ে রয়েছে। চমকে উঠে অন্যদিকে পা বাড়ালুম। সেদিকেও আর একটা মরা। যেদিকে যেতে চাই চতুর্দিকেই মরা। সেই আবছা অন্ধকারে চোখের দৃষ্টি যখন একটু সয়ে এলো, চেয়ে দেখলুম সমস্ত ঘরটার মধ্যে রাশি রাশি মরা গিসগিস করছে। তারা কেউ বসে, কেউ শুয়ে, কারো মাথা নেই, কারো হাত পা কাটা, কারো সর্বাঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন, অস্থি বার করা। আমি সেই ঘরের মধ্যে ধপ করে বসে পড়লুম। মাথার মধ্যে ঝিমঝিম করতে লাগলো। মনে হতে লাগলো যেন আমার চারপাশে কারা অতি সন্তর্পণে নিঃশ্বাস ফেলছে। যেন মৃতদেহগুলো ধীরে ধীরে তাদের টেবিলের শয্যা ছেড়ে উঠে দাঁড়িয়ে আমাকে ঘিরে ফেলবার জন্য প্রস্তুত হচ্ছে। কতক্ষণ এরকম ছিলুম জানি না। বোধহয় বাইরে তখন আধারের কোলে সন্ধ্যা মিলিয়ে যাচ্ছে, কারণ ঘরটা অন্ধকার হয়ে এলো। হঠাৎ চোখে পড়ল ঘরের কোণে একটা নীল রঙের পর্দার আড়াল থেকে একটা ক্ষীণ আলোর রেখা আসছে। এতক্ষণে আলো দেখে মনে একটু বল পেলুম। পা টিপে টিপে চললুম সেই দিকে এগিয়ে। পর্দার ফাঁক দিয়ে সেই মিটমিটে আলোয় চোখে পড়ল দুখানা লোমশ হাত। এক হাতে একটা ধারালো একরত্তি ছুরি, অন্য হাতে একটা সন্না নিয়ে একটা মরাকে কাটছে। গদাইয়ের গলার শব্দ পেলুম। পর্দাটা হাতে করে আর একটু ফাঁক করলুম। দেখলুম গদাই আর সেই চশমা পরা বাবুটি একটা মরাকে প্রায় কোলের ওপর টেনে নিয়ে ছুরি দিয়ে কাটছেন।
গদাই বলছিল, ওরে সে ছোড়াটার কি হলো একবার দেখা দরকার নয়? শিক্ষা হোক না, আচ্ছা সে থাকুক, বুঝুক ভালো করে আমাকে পিটুনি দেওয়ার ফল। তা তো বুঝলুম, এদিকে পেট ফাঁপা মরার ঘরে ওটাকে রেখে এসেছিস, খেয়াল আছে? মরাটা যদি ফুসফুস করে ওঠে আর ছোড়াটার দাঁত কপাটি লেগে যায়, ভালোই হয়, আর এদিকে আসবে না কোনো দিন আমাদের জ্বালাতে। আরে সেদিন যদু ক্লার্কের কী হয়েছিল শুনেছিস তো? না, শুনি। যদু ক্লার্ক স্কেলিটনের ঘরের ভিতর দিয়ে সেদিন মুর্দা ঘরে যাচ্ছিল একটা লাশ দেখতে। কঙ্কালটার মধ্যে ঢুকেছিল ইঁদুর। খটখট করে উঠতেই করে যদু ক্লার্ক মাটির ওপর পড়েই অজ্ঞান। এরকম লোকের ডাক্তারি স্কুলে চাকরি করা কেন বাপু? যাই হোক, একবার খোঁজ নে ছোড়াটার কি হলো। 2-4 পাক কান মোলে এবার ছেড়ে দে, আর কতক্ষণ ভোগাবি? বেশ, তাই চল। বলে দেখলুম ছুরি গুটিয়ে মরাটাকে একপাশে ঠেলে সরিয়ে তারা দুজনে উঠে দাঁড়ালেন। আমি আস্তে আস্তে গা ঢাকা দিলুম। লক্ষ্য রাখলুম কোন দিক দিয়ে তারা বেরোন। তারা চলে যেতেই আমিও চুপি চুপি সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলুম। দেখলুম ওরা কোন দিকে যাচ্ছেন। তার উল্টো বাগে চললুম আমি। পিছনে পড়ে রইল সেই গাছে ঘেরা ছায়া ঢাকা পথটা। তখন অন্ধকার ঘুরঘুরটি হয়ে গেছে। কোথায় চলেছি জানি না, এ পথ কোথায় গেছে জানা নেই। অনেকক্ষণ চলার পর রাস্তাটা সরু হয়ে এলো। তারপর পথের দুধারে কাঁটালতার ঝোপঝাড় দেখা দিল। শেষে দেখলুম একটা পুকুর ধারে রাস্তাটা শেষ হয়েছে। সেখান থেকে বেশ স্পষ্ট দেখতে পেলুম ওপারে মিটমিটে লণ্ঠনের আলো জ্বলছে, আর সেই আলোয় দেখা যাচ্ছে কে যেন জলের ধারে বসে ছিপ হাতে মাছ ধরছে। পাশেই ছিল একটা প্রকাণ্ড বটগাছ, বড় বড় শিকড়ে ছাওয়া গাছের তলাটা। তার চারদিকে সরু সরু ঝুড়ি নেমেছে। মোটা একটা শিকড়ের ওপর গিয়ে বসলুম আমি ভাবতে। খানিকক্ষণ জিরিয়ে মাথাটা ঠান্ডা করা দরকার। যতদূর মনে হয় এটা ডাক্তারি স্কুলের পিছন দিকটা। কাছাকাছি বড় রাস্তাটা কোথাও আছে, সেইখানেই আমার পৌঁছানো দরকার। কান খোলা রাখলুম, যদি কোনো শব্দ পাওয়া যায়, যাতে অন্তত বুঝতে পারি এই রাস্তাটা কোন দিকে। এমন সময় চিহিহি চিহিহি শব্দে হঠাৎ সমস্ত জায়গাটা কেঁপে উঠল। আর বেশ স্পষ্ট শুনলুম খটাখট খটাখট করে একটা ঘোড়ার খুরের শব্দ ক্রমেই আমার দিকে এগিয়ে আসছে। মনে পড়ল ডাক্তারি স্কুলের পিছন দিকটায় গরু ঘোড়ার হাসপাতাল। সেখানে ঘোড়াভূতের ভয়ে লোকে দিনের বেলাতেও যেতে সাহস করে না। আমি কি এই রাত্রিরে সেই ঘোড়াভূতের আস্তানায় এসে পড়লুম নাকি? ঘোড়ার পায়ের শব্দ ক্রমেই এগিয়ে আসছিল। প্রতি মুহূর্তেই ভাবছিলুম এবার হয়তো দেখব একটা মানুষের কঙ্কাল একটা ঘোড়ার কঙ্কালের উপর চড়ে টকবক করে ছুটে আসছে। সামনের দিকে চেয়ে দেখলুম ওপারে সেই লণ্ঠনটা তখনও জ্বলছে। ছিপ হাতে কে একটা বসে আছে বটে, কিন্তু লোকে তো দিনের আলোতেই মাছ ধরে, এই রাত্রির বেলায় ঘুরঘুরটি অন্ধকারে মাছ ধরছে এ কে? হঠাৎ কিটকিট কিটকিট ছিপের সুতো ছাড়ার আওয়াজ পেলুম। একটা মাছ গেঁথেছে বোধহয়। ওপারের লোকটা ছিপ হাতে উঠে দাঁড়িয়ে আনন্দের চোটে গেঁথেছে গেঁথেছে বলে চিৎকার লাগিয়ে দিল। কিটকিট 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 কিটকিট। মানুষের গলার শব্দ শুনে আমার তখন ভূতের ভয় ভেঙে গেছে। গলাটা চেনা চেনা বোধ হলো। পুকুর পাড়ে বিশেষ কোনো রাস্তা খুঁজে পেলুম না। এটা ডিঙিয়ে ওটা মারিয়ে সেটা চষে ওপারে পৌঁছে দেখলুম তাই তো, এ যে বাবা এই অন্ধকারে দমদমায় মাছ ধরতে এসেছেন। শখ কম নয় তো। ঘোড়ার খুরের যে শব্দটা পাচ্ছিলুম সেটা ঠিক আমাদের পিছনে এসেই থেমে গেল। পুকুরের ধারে গাছের বেড়া, তার উপরেই বড় রাস্তা। অন্ধকারে কিছু চোখে পড়েনি। দেখি সেখানে এসে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছে। বাবা হঠাৎ আমায় দেখতে পেয়ে বললেন, আরে বাবুই যে, বাড়ি যাসনি এখনো? শিগগির ডাক্তারবাবুকে ডেকে আন, 1.5 মণি মাছ পড়েছে। আমি বললুম, ডাক্তারবাবুকে? বাবা বললেন, আরে ওই যে গাড়ি করে এসেছেন, ডেকে আন না। বুঝলুম এই ডাক্তারবাবুর পুকুরে মাছ ধরতে আসা হয়েছে। কিন্তু হায় রে, ডাক্তারবাবু আসতে আসতেই বাবার 1.5 মণি মাছ সুতো ছিঁড়ে পালিয়ে গেল। ডাক্তারবাবু খুব খানিকটা হেসে বললেন, 1.5 মণ আবার মাছ হয় নাকি? বংশু, তুমি কি স্বপ্ন দেখছো? বাবা বললেন, স্বপ্ন মানে? পরিষ্কার সুতোর টানে বুঝলুম 1.5 মণ, নইলে ছিঁড়ে যায়, খেলিয়ে টেনে তুললে দেখতে। তারপর আমার দিকে ফিরে বললেন, তুই এখানে কি করে এলি বললি না তো? আবার অ্যাডভেঞ্চার শুরু করেছিস বুঝি? ডাক্তারবাবুর সামনে
ডাক্তারি স্কুলের অ্যাডভেঞ্চারটার কথা বলতে কীরকম লজ্জা করতে লাগলো। তাই বললুম, না এমনি।